আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচগুলা অলরেডি ব্রাজিল কমপ্লিট করেছে। আর ওই ম্যাচগুলা কমপ্লিট করার পরে এখন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 তে গেল। ওইখানে তাদের জন্য সম্ভবত জাপান কিংবা নেদারল্যান্ডস অপেক্ষা করতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিল যে লাস্ট ম্যাচটা খেলেছে স্কটল্যান্ডের এগেনস্টে, ওই ম্যাচটাতে কোন ফুটবলারগুলা কেমন খেলেছে, ব্রাজিলের স্ট্র্যাটেজিটা কেমন ছিল, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যেই ভিডিওতে আমরা ব্রাজিলের লাস্ট ম্যাচের পারফরমেন্সটা নিয়ে কথা বলতে এসেছি। তো ফার্স্ট অফ অল আমরা যদি স্টেজের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার ফুটবলারদেরকে দিয়ে 54% বল দখলে রেখেছিলেন। আর 54% বল দখলে রেখে টোটালি তারা 21টা শুট নিছে, যেখানে 9টা ছিল অন টার্গেট। ওই 9টা অন টার্গেট থেকে 3টা গোল তারা পেয়ে গেছে। এবং অপোনেন্টের দিকে যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে স্কটল্যান্ড এই ম্যাচটাতে টোটালি 46% বল দখলে রেখে 14টা শুট নিছে, যেখানে তাদের ফার্স্টটাই ছিল অন টার্গেট, ওইখান থেকে তারা কোনো গোল করতে পারে নাই। সো এই যে স্টেজ দেখাইলাম, এই স্টেজ থেকে বুঝতে পারতেছেন যে ব্রাজিল যে একেবারে 10 আউট অফ 10 দিতে পেরেছে বিষয়টা এমন না, অপোনেন্টও কিন্তু ব্রাজিলকে চেপে ধরেছিল। বাট দিন শেষে ব্রাজিল ওই চাপটা সামলাইতে পারছে, সামলে তারা সম্পূর্ণ 3টা পয়েন্ট ক্লেম করতে পেরেছে। তো এই ম্যাচটাতে আমরা দেখতে পাইছি ব্রাজিলের মেন স্ট্র্যাটেজিটাই ছিল ফার্স্ট হাফে তারা 2 থেকে 3টা গোল দিয়ে দিবে। এবং দিন শেষে কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওই প্ল্যানটা প্রতিটা প্লেয়ার এক্সিকিউট করতে পেরেছে। ব্রাজিলের প্রতিটা প্লেয়ার কিন্তু ফার্স্ট হাফে দেখবেন যে এমনভাবে হাই প্রেস করেছে, ওইখান থেকে অপোনেন্ট একের পর এক বল লুজ করতেছিল। আমি যদি ফার্স্ট গোলের কথা বলি তাহলে দেখতে পারবেন যে রায়ান একটা যেই প্রেস করেছিল ওইখান থেকে অপোনেন্টের ডিফেন্ডার একটা মিস্টেক করেছিল, দেন হচ্ছে ওইখান থেকে রায়ান একটা অ্যাসিস্ট করেছে, ভিনিসিয়াস জুনিয়র গোল করেছে আর কি। তো বুঝতে পারতেছেন ফার্স্ট গোলের সিনারিটা। দ্বিতীয় গোলের সিনারিটার কথা যদি বলেন, ওইখানে একটা হেডে গোল এসেছিল। বাট তৃতীয় যে গোলটা ছিল ভিনিসিয়াস মাতিয়াস কুনা যে গোলটা করেছিল, ওইটাও কিন্তু মিডফিল্ড থেকে একটা প্রেস এসেছিল। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে বনু গুইমারেস একটা অ্যাসিস্ট করেছে, আপনার গোল করিয়েছে আর কি মাতিয়াস কুনাকে দিয়ে। তো এটা হচ্ছে স্ট্র্যাটেজিতে ব্রাজিল হাই প্রেস গ্যাগং প্রেসিংয়ের মতন একটা ফুটবল খেলা ট্রাই করেছে, যেটাকে হাই মেটাল ফুটবল বলে। ওই হাই মেটাল ফুটবলটা ব্রাজিল খেলতে পেরেছে। দিন শেষে হাই মেটাল ফুটবলে যে ব্রাজিল ভয়ঙ্কর, সেটার প্রমাণও কিন্তু লাস্ট 2টা ম্যাচে আমরা দেখতে পাইছি। এটা ছিল ব্রাজিলের মেইন স্ট্র্যাটেজি। এবার আমরা আসি প্লেয়ারদের দিকে। এখন আমি যদি রেটিংয়ের কথা বলি তাহলে দেখতে পারবেন যে প্রতিটা প্লেয়ারের রেটিং বেশ ভালো ছিল। আপনি হয়তো মনে করতে পারবেন না লাস্ট কবে ব্রাজিলের ফুটবলারদের কাছ থেকে, স্টার্টিং 11-এর ফুটবলারদের কাছ থেকে এমন ধরনের রেটিং দেখেছেন। আপনি যদি এখন স্ক্রিনের দিকে ফোকাস করেন তাহলে তো দেখতেই পারতেছেন প্রতিটা ফুটবলারের রেটিং বেশ ভালো ছিল। আচ্ছা, আমরা এখন যদি প্লেয়ার বাই প্লেয়ারের কথা বলি তাহলে সবার আগে আমরা এলিসনের কথা বলতে চাই। এই ম্যাচটাতে টোটালি 90 মিনিট মাঠে ছিলেন। 90 মিনিট মাঠে থেকে তিনি টোটালি ফার্স্টটা সেভ দিয়েছেন, যেইখানে 3টা এমন সেভ দিয়েছেন ওইখান থেকে গোল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি ছিল। বাট এলিসন বেকার কিন্তু তার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাইতে পেরেছে। দিন শেষে তিনি ভালো একটা ম্যাচ কাটাইছেন। বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচেই তিনি স্টার্ট করবেন। আমরা জানি না যে পেনাল্টি শুট আউটে তিনি কেমন করতে পারেন, পেনাল্টি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আমরা যদি এখন ডিফেন্সের কথা বলি তাহলে সবার আগে রাইট ব্যাক দানিলোর কথা বলতে হবে। ভাই দানিলো অবশ্যই আমাদেরকে ভাই অবাক করে দিছে, অবাক যে দানিলোরে আমরা বিশ্বকাপে চাইতেই ছিলাম না। কার্লো আনচেলত্তি আরও একবার প্রমাণ করলেন আমরা যে ভুল, সেটার প্রমাণ তিনি আরও একবার করে দেখাই দিলেন। যেই তিনি দানিলোকে দলে নিয়েছেন, সেই দলে নিয়ে সেই প্রমাণটা কিন্তু আমাদেরকে আরও একবার করে দিলেন যে আমরা ভুল ছিলাম। আমাদের সব কিছুই ভুল ছিল রাইট ব্যাক পজিশনটা নিয়ে। যদিও আমরা এখনও পর্যন্ত বড় টিমের এগেনস্টে মোকাবেলা করি নাই, বড় টিমের এগেনস্টে যখন খেলবো তখন হয়তো আমরা বুঝতে পারবো যে রাইট ব্যাকে দানিলো কতটুক সার্ভিস দিতেছে। বাট এখনও পর্যন্ত বিশ্বকাপের প্রতিটা ম্যাচে ভালো সার্ভিস দিয়েছে, 7.6 রেটিং ক্লেম করেছে এই ম্যাচটাতে। হ্যাঁ, হয়তো কিছু কিছু জায়গাতে তিনি ল্যাকিং করেছে, বাট এগুলা ধরা যায় না। তো সব কিছু মিলিয়ে তিনি দেখলাম যে এই ম্যাচটাতে রাইট মিডফিল্ডারের মতো খেলেছে। ডিফেন্সিভলি তো এত বেশি তার কাজ ছিল না, রাইট মিডফিল্ডার হিসেবে অনেকটা দেখলাম যে খেলেছে। 7.6 রেটিং ক্লেম করেছে, ভালো ফুটবল খেলেছে। আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে গাব্রিয়েল ম্যাগালেস এবং মার্কিনুস তাদের যেই ক্লাস, সেই ক্লাস অনুযায়ী পারফরমেন্স করেছে। গাব্রিয়েল ম্যাগালেসের দায়িত্বটা কিন্তু এই ম্যাচটাতে সবচাইতে বেশি ছিল। আমি কিন্তু বলেছিলাম মার্কিনুসের চাইতে এক্সট্রা একটা দায়িত্ব কিন্তু মার্কিনুসের চাইতে গাব্রিয়েল ম্যাগালেসের উপরে থাকবে। এটা কিন্তু আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম, যারা ম্যাচ প্রিভিউটা দেখেন নাই তারা
তারা আপনারা দেখে নিতে পারেন। এই ম্যাচটাতে মার্কিনুসের কাজই ছিল আপনার নিজের হাফে থাকা, নিজের হাফে থেকে তারপর হচ্ছে ওই অপোনেন্টের যেই ডিফেন্ডারগুলো রয়েছে এদেরকে চোখে চোখে রাখা। আর গাব্রিয়েল ম্যাগালেসের কাজ ওই মার্কিনুসের সমান হলেও তার এক্সট্রা একটা কাজ ছিল, তিনি এরিয়ালি এই টিমটাকে ভালো সার্ভিস দিবে, এরিয়ালি যতগুলা বল আসবে সবগুলা ক্লিয়ার মার্কিনুস না, গাব্রিয়েল ম্যাগালেসের উপরে কিন্তু থাকবে। আপনি দেখেন এই ম্যাচটাতে তিনি টোটালি ফার্স্টটা এরিয়াল বল ক্লিয়ার করেছে, ফার্স্টটার মধ্যে ফার্স্টটাই কিন্তু এরিয়াল বল ক্লিয়ার করেছে। আরেকটা বিষয় হচ্ছে এই ম্যাচটাতে তিনি কিছুটা ডিপ লাইন প্লে মেকিং করেছে। আপনি যদি তার পাসিং রেঞ্জগুলো দেখেন, খুব ভালো পাসিং ক্রিয়েট সে করেছে। ফাইনাল থার্ডে 15টা পাস সে জেনারেট করেছে। আর এই ম্যাচটাতে সবচাইতে ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ বল টাচ কিন্তু তিনি করেছে, ব্রাজিলের হয়ে সর্বোচ্চ, ম্যাচের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এই ম্যাচটাতে টোটালি তিনি 107 বার বলে টাচ করেছেন এবং অপোনেন্টের যে লুইস ফিগো ছিলেন তিনি এই ম্যাচটাতে টোটালি 114 বার বলে টাচ করছেন। বাট ব্রাজিলের হয়ে তিনি সর্বোচ্চ বলে টাচ করেছেন, তার মানে হচ্ছে তিনিও কিন্তু প্লে মেকিংয়ের যে ডিপ লাইন প্লে মেকিং, সেই ডিপ লাইন প্লে মেকিংয়ের জন্য কিন্তু তিনি অনেকটা ভূমিকা রেখেছেন। ফাইনাল থার্ডে 15টা ফার্স্ট জেনারেট করে দিয়েছেন, সেই সাথে এরিয়ালি দুইটা ফার্স্টটা বল তিনি ক্লিয়ার করেছেন, গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছেন। সব দিক থেকে তিনি বিবেচনা করলে দারুণ ফুটবল খেলেছেন, 8.1 রেটিং তিনি ক্লেম করেছেন। আবার আমি যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে ডগলাস সান্তোসের যে বিষয়টা, এই ম্যাচটা দেখলাম যে আমরা তাকে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে লিঙ্ক আপ করতে দেখতে পেয়েছি, যদিও 7.3 রেটিং ক্লেম করেছে, দুইটা চান্সেস ক্রিয়েটও সম্ভবত করে দিয়েছে। সো লেফট ব্যাক, রাইট ব্যাক, দুই সেন্টার ব্যাক এবং ডিফেন্স লাইন আউটস্ট্যান্ডিং, কোনো কথা হবে না, দারুণ ফুটবল খেলেছে ব্রাজিল এই জায়গাটাতে। এবার আমরা আসি মিডফিল্ডের দিকে। দেখুন মিডফিল্ডার হিসেবে আপনি দেখতে পারবেন যে এই জায়গাটাতে ক্যাসিমিরো আনকোরম্যানের মতো কিছুটা খেলেছে, আপনার ফার্স্টটা ট্যাকেল করেছে, যদিও সবগুলা কমপ্লিট করতে পারে নাই, সাকসেসফুল হয় নাই। ফার্স্টটা ট্যাকেল করেছে, 4টা রিকভারি করেছে, 8টা গ্রাউন্ড ডুয়েল, 6টা গ্রাউন্ড ডুয়েল উইনের মাঝে ফার্স্টটা গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছে, 7.2 রেটিং ক্লেম করেছে, দারুণ ফুটবল খেলেছে। আমরা যদি মিডের একটু সামনের দিকে ফোকাস করি তাহলে দেখতে পারবো যে বনো গুইমারেস দা, আমি এটাকে কিভাবে এক্সপ্লেইন করব ভাই, ব্রাজিলের মিডফিল্ডের যে স্তম্ভ, সেই মিডফিল্ডের স্তম্ভটাই হচ্ছে বনু গুইমারেস, যিনি কিনা বক্স টু বক্স মিডফিল্ডারের মতো খেলেছে। একটা সময় আপনি দেখতে পারবেন যে ও কিছুটা রাইট সাইডে সরে গিয়ে খেলেছে ওই রায়ানকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকটা রাইট মিডফিল্ডারের মতো কিন্তু অনেকটা খেলেছে। সো বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে এই ম্যাচটাতে দেখতে পারবেন যে 8.9 রেটিং ক্লেম করেছে, দুইটা অ্যাসিস্ট করেছে। সো ফার্স্ট অ্যাসিস্টের কথা যদি বলি তাহলে দেখতে পারবেন যে রাইট সাইড দিয়ে পিন পয়েন্ট একটা একুরেট ক্রস করেছে ভিনিসিয়াস জুনিয়রের উদ্দেশ্যে, আর ওইখানে ভিনিসিয়াস জুনিয়র দারুণ একটা গোল করেছে। এই ম্যাচটাতে আপনি দেখতে পারবেন যে তিনটা চান্সেস সে ক্রিয়েট করে দিয়েছে, দুইটা বিগ চান্সেস ছিল, ওইখান থেকে তো দুইটা গোলই এসেছে। দ্বিতীয় যেই অ্যাসিস্টের কথা যদি বলি তাহলে মিডফিল্ড থেকে যখন বলটা উইন হইল ব্রাজিল, ওইখান থেকে বনু গুইমারেসকে দেওয়া হইলো এবং বনু গুইমারেস ডি বক্সে ঢুকে গিয়ে আপনার ফার্স্ট টাচে এই জায়গায় ফার্স্ট টাচ না, ডাবল টাচে দারুণ একটা স্কিল দেখাইছে, স্কিল দেখাইয়া তারপর হচ্ছে মাতিয়াস কুনাকে আপনার ওই রাইট সাইড দিয়ে একটা বল বাড়াই দিলেন, ওইখান থেকে মাতিয়াস কুনা দারুণ একটা গোল করেছেন। সো পুরো ম্যাচটাতে মিডফিল্ডের পাওয়ার হর্স ইঞ্জিন ছিলেন বুনো গুইমারেস, বললামই তো 8.9 রেটিং ক্লেম করেছেন। লুকাস পাকুয়েতাও দারুণ ফুটবল খেলেছেন, যিনি কিনা 7.9 রেটিং ক্লেম করেছেন। এই ম্যাচটাতে চারটা চান্সেস ক্রিয়েট করে দিয়েছেন, যেখানে দুইটাই ছিল বিগ চান্সেস, তবে ওইখান থেকে কোনো গোল আসে নাই, চারটা চান্সেস ক্রিয়েট। সো বুঝতেই পারতেছেন যে লুকাস পাকুয়েতাও দারুণ ফুটবল খেলেছে। ফাসিং ফুটবলে প্রথম দিকে ভালো করতে না পারলেও ধীরে ধীরে কিন্তু মোটামুটি ফাসিং ফুটবলেও তিনি ভালো করতে পেরেছেন। এবার আমরা আসি ফাইনাল থার্ডের দিকে। ফাইনাল থার্ডে যদি আমরা রাইট উইংয়ের কথা বলি তাহলে রায়ান এই ম্যাচটাতে দারুণ ফুটবল খেলেছেন, 8.5 রেটিং ক্লেম করেছেন। ফার্স্ট যে গোলটা এসেছিল ম্যাচের 7 মিনিটে, ওই গোলের অ্যাসিস্টও কিন্তু তিনি করেছেন, যেখানে অপোনেন্টকে একটা প্রেস করেছেন, প্রেস করার পরে অপোনেন্ট যখন পিনিক করলো ওইখান থেকে বলটা উইন করলেন এবং ভিনিসিয়াস জুনিয়রকে ওই ডি বক্সে ফাঁকা পেয়ে গেলেন, ওইখানে বলটা বাড়িয়ে দিলেন, ভিনিসিয়াস জুনিয়র গোল করে দিলেন। সো রায়ানও কিন্তু এই ম্যাচটাতে চারটা চান্সেস ক্রিয়েট করে দিয়েছেন, দুইটা ড্রিবল করেছেন, সাকসেসফুল ছিল এবং এই ম্যাচটাতে আপনি দেখতে পারবেন যে সে ডিফেন্সিভলি অনেকটা কন্ট্রিবিউশন করেছে, ডিফেন্সে
2টা ট্যাকেলও কিন্তু সে করেছে, 2-3টা ক্লিয়ারেন্সও করেছে। সো বুঝতেই পারতেছেন মানে রায়ান এমন একজন ফুটবলার যিনি কিনা আপনার ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি 2 জায়গাতে আপনাকে ভালো মানের সার্ভিস দিবে। রাফিনহার যে জায়গাটা, সেই জায়গাটা সে যেহেতু পেয়েছে এবং ওই জায়গাটাতে পেয়ে তিনি আপনি দেখতে পারবেন যে রাফিনার চাইতেও ভালো সার্ভিস কিন্তু ব্রাজিলকে দিছে। সো 8.5 রেটিং ক্লেম করেছে। আবার মাতিয়াস কুনার দিকে আসি। দেখুন ভাই মাতিয়াস কুনা লাস্ট 2 ম্যাচে 3 গোল করে ফেলেছে। এই ম্যাচটাতেও তিনি একটা গোল করেছেন। এই ম্যাচটাতে আপনি দেখতে পারবেন যে তিনি 8.5 রেটিং ক্লেম করেছে। ওই ম্যাচের আপনি 60 মিনিটে যে গোলটা এসেছিল বুনো গুইমারেস যে অ্যাসিস্টটা করেছে, যে বলটা বাড়াইছে ওইখান থেকে তিনি একটা গোল করেছিলেন। ভাই দেখুন মাতিয়াস কুনাকে নিয়ে আমি সবসময় বলি যে ওর কাছ থেকে আপনারা কনসিস্টেন্টলি গোল কিংবা অ্যাসিস্ট হয়তো বা পাবেন না, বাট ওর ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা ভালো। ও যদি আপনার প্রতি ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে তাহলে এটা ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট হবে এবং দিন শেষে সেটাই হয়েছে। আর এই ম্যাচটাতে যদি সে গোলও যদি করতে না পারতো তাহলেও তার ওই যে ডিফেন্সিভ যে ওয়ার্ক রেট, সেই ডিফেন্সিভ ওয়ার্ক রেট দিয়েও কিন্তু সে আপনার গোল্ডেন মার্ক পেয়ে যেত। এই ম্যাচটাতে তো পাইছে গোল্ডেন মার্ক, গোল করার কারণে হয়তো গোল্ডেন মার্ক আপনি ধরতে পারেন। যদি এই গোলটা যদি সে করতেও না পারতো তারপরেও গোল্ডেন মার্ক পেয়ে কিন্তু এই ম্যাচটা তিনি ছাড়তেন। তো এই ম্যাচটাতে দেখতে পারবেন যে 4 বার মনে হয় সম্ভবত 4 বার না 5 বার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন করেছেন। আর গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছেন 3টা না 4টা। সব কিছু মিলিয়ে তো ভাই 8.5 রেটিং সে ক্লেম করেছেন, আউটস্ট্যান্ডিং। এরপরে আমরা ভিনিসিয়াস জুনিয়রের দিকে আসি। এবারের বিশ্বকাপে তো বিনি রেকর্ড করতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। অলরেডি 3টা ম্যাচে 4টা গোল 1টা অ্যাসিস্ট, সর্বোচ্চ গোল প্লাস অ্যাসিস্টের যে তালিকাটা ওইখানেও কিন্তু তিনি তার নামটা লিখিয়ে ফেলেছেন লিওনেল মেসির সঙ্গে। সো বুঝতেই পারতেছেন যে দারুণ ফর্মে আছেন। ফার্স্ট যে গোলটা ওইখানে ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করেছেন ওইখানে তো প্রিয়র একটা ক্লাস ভিনিসিয়াস জুনিয়রের। সেই সাথে দ্বিতীয় যে গোলটা করেছেন ম্যাচের 36 মিনিটে ওই বুনো গুইমারেজের ক্রস থেকে। ভাই কি বলবো, আমরা তো এই জায়গাটাতে ভিনিসিয়াস জুনিয়রকে হেড দিয়ে গোল করতে দেখি না, বাট ভিনিসিয়াস জুনিয়র দারুণ একটা ম্যাজিক দেখাই দিলেন। ভিনিসিয়াস জুনিয়র জানান দিলেন যে এবারের বিশ্বকাপে তিনি শুধু পারফর্ম করতে আসে নাই, এবারের বিশ্বকাপে তিনি টপ পারফরমেন্স করতে এসেছেন। তো বিনি দেখাইতেছে বিনি জাস্ট আউটস্ট্যান্ডিং এবারের বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে ব্রাজিল কিন্তু আগাইতেছে বিনির পারফরমেন্সের উপর ভিত্তি করে। ফার্স্ট ম্যাচটা দেখেন, সেকেন্ড ম্যাচ দেখেন, থার্ড ম্যাচ দেখেন, বিনির পারফরমেন্সের উপরেই কিন্তু ভিত্তি করে এখনো পর্যন্ত ব্রাজিল সামনের দিকে আগাইতেছে। এবার নকআউট স্টেজে ভাই, নকআউট স্টেজে কিন্তু বিনি খুব ভয়ঙ্কর। আপনি চ্যাম্পিয়ন্স লিগ বলেন সব জায়গাতেই কিন্তু নকআউট স্টেজে বিনি ভয়ঙ্কর। আর ভিনিসিয়াস জুনিয়র যখন নকআউটে খেলতে যাবে অপোনেন্টের যে যারাই আসুক না কেন ওদের পা কিন্তু এমনি কাঁপাকাঁপি শুরু হবে। ভাই এটা ফ্রেন্ডলি ম্যাচ না কিংবা এটা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ না, এটা হচ্ছে নকআউটের ম্যাচ। আর নকআউটের ম্যাচে আমরা সবসময় জানি যে ভিনু ভয়ঙ্কর। সো সেই বিনিকে আমরা দেখতে চলেছি 2026 বিশ্বকাপের নকআউট স্টেজে দেখতে চলেছি। সো ভাই জান গোল করব, নকআউট স্টেজেও গোল করব, সামনের ম্যাচটাতেও গোল করতে চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রেডিকশন আর কি। সো ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটাতে 9.3 রেটিং ক্লেম করেছেন, 2টা গোল করেছেন, টানা তৃতীয় ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর কি করে দিবে বিনি, আর কি করে দিবে? গ্রুপ স্টেজ পার হওয়ার দরকার ছিল, ভিনিসিয়াস জুনিয়র গ্রুপ স্টেজটা পার করে দিয়েছে। এবার নকআউট স্টেজে ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক দেখবেন নকআউট স্টেজে। এবার আপনারা হয়তো বলতেছেন নেইমার জুনিয়রকে নিয়ে কেন কথা বলতেছি না। নেইমার জুনিয়র দীর্ঘ অনেক দিন পরে, প্রায় 3 বছর পরে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন। ম্যাচের 76 মিনিটে সম্ভবত মাঠে নেমেছেন। মাঠে নেমেই 3টা চান্সেস ক্রিয়েট করে দিয়েছেন, যেখানে বাকি ফুটবলাররা পুরো ম্যাচ খেলে আপনার 4টা চান্সেস ক্রিয়েট করে দিতে পারতেছে। সেই জায়গাটাতে নেইমার জুনিয়র মাত্র অল্প কিছু মিনিট গেম টাইমিং পেয়ে 3টা চান্সেস ক্রিয়েট করে দিয়েছে, যেখানে 2টাই ছিল বিগ চান্সেস। বিনি যদি গোলটা করতে পারতো না ভাই, যেভাবে লিঙ্ক আপটা আপনারা দেখছেন ম্যাচের শেষের দিকে সেই লিঙ্ক আপটা দেখছেন, বিনি 1-1 খেলে নেইমার জুনিয়রকে বলটা দিল, নেইমার জুনিয়র ওই ভিনিসিয়াস জুনিয়রের যে রানটা ওইটা পিক করে দারুণ একটা গোলকিপারের সাথে ধরতে গেলে 1-1 করে দিছে, বাট ভিনিসিয়াস জুনিয়র কাজে লাগাইতে পারে নাই। সো নেইমার জুনিয়র যে ফুটবলটা খেলেছে এইটা থেকে বোঝাই যাইতেছে নেইমার জুনিয়র সামনের ম্যাচের প্ল্যানেও রয়েছেন, সম্ভবত স্টার্টিং 11-এ আসলো অবাক হব না। নেইমার জুনিয়র সামনের ম্যাচে স্টার্টিং 11-এও আসতে পারে। হ্যাঁ, নেইমার জুনিয়র হয়তো ডিফেন্সিভলি সেই পরিমাণ কন্ট্রিবিউশন করবে না, বাট
অফেন্সিভলি তিনি দারুণ যেই সার্ভিসটা লাস্ট ম্যাচটাতে ব্রাজিলকে দিছে, ওইখান থেকে বোঝাই যায় যে অফেন্সিভলি ব্রাজিল দারুণ ফুটবল খেলতেছে। নেইমার জুনিয়র দারুণ ফুটবল খেলতে চলেছে। এই জায়গাটাতে আপনি হয়তো নেইমার জুনিয়রের কাছ থেকে ডিফেন্সিভলি কন্ট্রিবিউশন না দেখলেও 1-to-1 দেখবেন, থ্রো পাস, লফটেড পাস, সেই সাথে ডি বক্সে ঢুকে গিয়ে গোল করা কিংবা গোল করানোর সিনারিটা আপনারা নেইমার জুনিয়রের কাছ থেকে দেখতে পারবেন। সব কিছু মিলিয়ে যে ফুটবলারগুলোর কথা বললাম তারা দারুণ ফুটবল খেলেছে। সাবস্টিটিউট হিসেবেও যারা ফুটবল খেলেছে, মার্টিনেলিও ভালোই ফুটবল খেলেছে। আবার আদার্স যে ফুটবলারগুলো মিডফিল্ডে নেমেছে তারা সবাই কিন্তু, আবার এনরিকের কথা বলতে হবে, দারুণ ফুটবল খেলেছে। সবাই কিন্তু নিজেদের জায়গা থেকে ঠিকঠাক কাজটাই কিন্তু করতে পেরেছে। সো দেখুন ভাই, এইখানে এত প্রশংসা করার কারণ হচ্ছে ম্যাচ যখন আপনি জিতবেন প্রত্যেকটা ফুটবলারের প্রশংসা করতে হবে। যদি ম্যাচ হেরে যান তাহলে কিন্তু অবশ্যই কিছু আপনার সমালোচনা হবেই। এখন কিন্তু ব্রাজিল ভালো একটা শেপে আছে, ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাইতেছে, যার কারণে প্রশংসা অবশ্যই তাদের করতে হবে। সো দিন শেষে দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিলের রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ কারা হয়। জাপানের হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো এটাই হচ্ছে বিস্তারিত ভিডিও, যে ভিডিওতে আপনারা ব্রাজিলিয়ান ফুটবলারদের সম্পর্কে জানতে পেরেছেন তারা লাস্ট ম্যাচে কেমন ফুটবল খেলেছে। সো দ্যাটস ইট, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।